KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আমরা জানি যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচ সেটা শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে। টানা 5 দিন চলবে। আজকে দ্বিতীয় দিন, যেখানে ভারতের রান হচ্ছে 421 রান এই মুহূর্তে, আর ইংল্যান্ডের ক্ষেত্রে 246 রান হয়েছে। যেটা উল্লেখযোগ্য যে গত 12 বছরে ভারত তার নিজের ঘরে কখনো হারেনি, গত 12 বছর ধরে, এবং 1 দশক ধরে এই আধিপত্যটা ধরে রেখেছে টিম ইন্ডিয়া। প্রশ্নে যাব, কিন্তু তার আগে জয়দা তোমার কাছে জানতে চাইবো, এই যে একবার ইন্ডিয়া বললাম আর ভারত বললাম, আমি পলিটিক্যালি কতটা কারেক্ট বললাম? পলিটিক্যালি তুমি বরাবরই কারেক্ট। আর এখন আমরা ইন্ডিয়া হোক বা ভারত হোক, যাই হোক না কেন, জয়টা দেখতে চাইছি। আজকে তুমি যেমনটা বললে যে 421 ভারত, এবং যা অবস্থা এই মুহূর্তে 175 রানের লিড, 175 রানের লিড, এবং থার্ড ডেতে অবশ্যই বল টার্ন করবে। অলরেডি আমরা দেখছি প্রথম দিন থেকেই টার্ন করছে, তবে থার্ড ডে উইকেট কিন্তু আরও ভাঙবে এবং বল টার্ন করবে। সেক্ষেত্রে ইংল্যান্ড ব্যাটাররা কতটা প্রস্তুত, রবিচন্দ্রন অশ্বিন হোক বা রবীন্দ্র জাদেজা হোক বা অক্ষর প্যাটেল হোক, তাদেরকে ফেস করা কিন্তু এতটা সহজ হবে না। এবং এক্ষেত্রে কোথাও যেন ভারতীয় ক্রিকেট অনুরাগী হোক, ভারতীয় ক্রিকেট পণ্ডিত হোক, তারা কিন্তু একটা ইনিংস জয়েরও গন্ধ দেখছেন। যদি ইংল্যান্ড এখান থেকে যদি ঘুরে দাঁড়ায়, যদি এমন একটা ইনিংস খেলে দেয় বেন ডাকেট বা জ্যাক ক্রাউলি বা বেন স্টোক, তাহলে সেটা অন্য বিষয়। তাহলে ওই মহাকাব্যিক ইনিংস খেললে সেটা এক্সেপশন। কিন্তু এখান থেকে 175টা যদি 250 হয়ে যায়, ভারত কিন্তু ইনিংস জয়েরও স্বপ্ন দেখতে পারে। তাহলে এই যে গত 12 বছরের যে আধিপত্য ধরে রাখা, ব্যাটিং রেঞ্জ দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, 12 বছর আগে যখন ইংল্যান্ড হারিয়েছিল ইন্ডিয়াকে, সেই টেস্ট সিরিজটা আমি কভার করেছিলাম, এবং সেই ইংল্যান্ড টিম কিন্তু অনেক স্ট্রং ছিল, অ্যারিস্টার ক্রিকেট টিম, এবং যথেষ্ট শক্তিশালী টিম। এবং তারপর এই টিমটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, অবশ্যই বড় বড় ক্রিকেটার রয়েছে, তবে প্রথম যে ট্যাকটিক্যালি ভুল যেটা, সেটা হচ্ছে যে একজন পেসারকে নিয়ে নামা। অবশ্যই ইংল্যান্ডের স্ট্রেংথ কিন্তু পেসার। তোমার কাছে জেমস অ্যান্ডারসন রয়েছে, তুমি জেমস অ্যান্ডারসনকে প্রথম টেস্ট ম্যাচে খেলালে না, 3 স্পিনারকে খেলালে, এবং তাও শুধু নয়, এবং হার্টলিকে দিয়ে বারবার তুমি বল করিয়ে যাচ্ছ, যেখানে দেখতে পাচ্ছ যে ব্যাটসম্যানদের কাছে ভীষণ ইজি গোয়িং, কেক ওয়াক বলা যেতে পারে হার্টলিকে খেলা। সেক্ষেত্রেও তুমি হার্টলির ওপর বিশ্বাস রাখছো। এটা একদিকে ভালো যে ডেবিউ করছে হার্টলি, ল্যাঙ্কাশায়ারের স্পিনার, তার উপর বিশ্বাস রাখছে। কিন্তু ভারতীয় ব্যাটারদের কাছে ভীষণভাবে কিন্তু কেক ওয়াক হয়ে গেল আজকে গিয়েছিল বিষয়টা। আর অলরেডি আমরা জানি যে KL রাহুল ভালো ব্যাটিং করেছেন, 86 রান করেছেন, এবং অন্যান্য ব্যাটাররাও কিন্তু প্রত্যেকে স্টার্ট পেয়েছেন। হ্যাঁ, ওটা হয়তো ক্যাপিটালাইজ করতে পারেনি, তবে প্রত্যেকে কিন্তু একটা শুরু দিয়েছেন। এবং শেষে আমরা দেখেছি রবীন্দ্র জাদেজাও কিন্তু 80 উপরে রান করে নট আউট করেছেন এই মুহূর্তে। তাই ট্যাকটিক্যালি কোথাও যেন আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড একটু ব্যাকফুটে, এবং প্রথম টেস্ট ম্যাচে অবশ্যই আরও একজন পেসারকে নিয়ে আসা উচিত ছিল, কারণ এক্ষেত্রে 3 জন স্পিনার, এবং কোয়ালিটি অফ স্পিনার যদি তুমি দেখো ভারতীয় দলের এবং ইংল্যান্ড দলের, আকাশ পাতাল পার্থক্য পাবে এখানে। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে হার্টলির কোনো তুলনা হয় না। অশ্বিন ফার বেটার, মানে আলোকবর্ষ এগিয়ে রয়েছে এখানে। তাই এটাই বলার যে কোয়ালিটি অফ স্পিনার যে ক্ষেত্রে ভারতের অনেক বেটার, সেক্ষেত্রে যদি এখানে তাদের স্ট্রেংথ, জেমি অ্যান্ডারসনকে নিয়ে নামানো মানে আজকে যদি এই টেস্ট ম্যাচ খেলতো, অনিল কুম্বলেও সেটা বলছিলেন আজকে, যে যদি জেমস অ্যান্ডারসন খেলতেন তাহলে হয়তো চিত্রটা একটু অন্য হলেও হতে পারত। তবে ইংল্যান্ড ওই রোটেশন প্রসেসে পলিসিতে বিশ্বাসী, এবং সেই অনুযায়ী হয়তো সেকেন্ড টেস্টে আমরা দেখতে পাবো জিমি অ্যান্ডারসন। তুমি বোলিংয়ের কথা বলছো, এখানে একটা প্রশ্ন, যে তাহলে অধিনায়কত্ব নিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে ইংল্যান্ডের অধিনায়ক বেনের যে ক্যাপ্টেন্সি, এটাকে তুমি কীভাবে দেখছো? দেখো, আজকে একটা জিনিস অবাক লাগলো, যে যখন নাকি নতুন বল নেওয়া হলো, সেই সময়ও কিন্তু স্পিনারদের দিয়ে তিনি কন্টিনিউ করালেন। এবং যেক্ষেত্রে আমি জানি না এখানে নিগলস রয়েছে কিনা, মার্কুটকে পরে আনলেন, এবং মার্কুটকে দিয়ে খুব বেশি ওভার কিন্তু করানো হয়নি। সব মানে বেশিরভাগ দিনের সিংহভাগ খেলার ওভার কিন্তু স্পিনাররাই করেছেন। এবং মার্কুটকে নাকি মানে বেন স্টোকস আমার মনে হচ্ছে কিছুটা ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, এবং বেন স্টোকসের মাথায় এটাই চলছে যে স্পিনাররাই উইকেট নেবে, পেসাররা উইকেট নিতে পারবে না। কিন্তু এরকম কিন্তু নয়। আমরা দেখেছি যে জসপ্রীত বুমরা উইকেট নিয়েছেন, কি সুন্দর স্লোয়ার ডেলিভারিতে উইকেট পেয়েছেন, এবং পেসাররাও এই উইকেটে কিন্তু উইকেট পাচ্ছে, এমন নয় যে পেসাররা উইকেট পাবে না। তাই একদম আমার মনে হচ্ছে প্রথম থেকেই যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ, তাদের যখন ফিল্ড প্লেসমেন্ট দেখছি সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডিফেন্সিভ অ্যাপ্রোচ মনে হচ্ছে, এবং কোথাও যেন জায়গা করে দেওয়া হচ্ছে
ব্যাটারদের, মানে সেই দাঁতে দাঁত কামড়ে যে অ্যাটাকিং ফিল্ডে সেট আপ করবে সেই জায়গাটাও নেই। এবং কোথাও যেন যেটা আমি একটু আগেই বললাম যে টম হার্টলিকে দিয়ে বারবার বল করানো হচ্ছে, জ্যাক লিচ ইঞ্জুরি থেকে ব্যাক ইঞ্জুরি থেকে ফিরেছে এবং তিনি কতটা ফিট রয়েছেন সেটা নিয়েও একটু সন্দেহ রয়েছে। তাকে খুব বেশি প্রথম দিকে কিন্তু ইউজ করছিলেন না বেন স্টোকস। তাই মানে প্লেয়াররা হয়তো সেভাবে ফিট নন, সেই জন্য কি তাদেরকে ব্যবহার করা হচ্ছে না। যদি সেটা হয় তাহলে কিছু বলার নেই। আর যদি প্লেয়াররা ফিট থাকে কিন্তু তাদেরকে ব্যবহার করা যদি না হয় তাহলে সেটা ভীষণ দুর্ভাগ্যজনক। বারবার মনে হচ্ছিল যে অ্যান্ডারসন কেন খেলছেন না এই উইকেটে, কারণ তাদের অবশ্যই স্ট্রেংথ কিন্তু পেসার। ইংল্যান্ডের স্ট্রেংথ যেটা পেসার, সেক্ষেত্রে স্পিনারদের দিয়ে এই উইকেটে যে উইকেটে খেলানো হচ্ছে সেক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে সেটা বলা খুব মুশকিল, কারণ যেটা আগেও বললাম কোয়ালিটি অফ স্পিনারের দিক থেকে কিন্তু ভারত অনেক এগিয়ে। একদম। তাহলে সেক্ষেত্রে তাহলে ভারতের ট্যাকটিক্স কি হতে পারে, কি বলবেন? দেখো এই মুহূর্তে ট্যাকটিক্স ভারতের ক্ষেত্রে তো একদম ইজি। প্রথম কথা হচ্ছে যে ক্রিজে এই মুহূর্তে অক্ষর প্যাটেল রয়েছেন, 35-এ ব্যাটিং করছেন এবং অপরদিকে রয়েছেন রবীন্দ্র জাদেজা, দুরন্ত ব্যাটিং করছেন এবং মাতিয়ে দিয়েছেন আজকে এই নিজাম শহর। তার জন্য ডিনারে অবশ্যই মনে হচ্ছে হায়দ্রাবাদে বিরিয়ানি থাকবে। আর যেটা ট্যাকটিক্স সেটা হচ্ছে 175টাকে 250+ নিয়ে যাওয়া, 250+ নিয়ে গিয়ে তাদেরকে ব্যাট করতে দেওয়া, মানে ইংল্যান্ডকে ব্যাট করতে দেওয়া। এবং ইংল্যান্ড ব্যাটাররা কী করেন, বাস বলতে আমরা দেখেছি, মানে প্রথম দিন আমরা দেখলাম যে 11 ওভার 55 রান করলো ইংল্যান্ড 2 ওপেনার, তারপরে 55 থেকে 60-এর মধ্যে 3টে উইকেট পড়লো। প্রথম সেশনে যদি আমি ভুল না হই 108 রানে 3 উইকেট, সেকেন্ড সেশনে 107 রানে 5 উইকেট, মানে ওভারঅল মিলিয়ে 215 8 উইকেটে গতকালের কথা বলছি ইংল্যান্ডের এই অবস্থা ছিল। তো সেখান থেকে কি শিখতে পারবে? শিখতে হবে, কারণ 5 ম্যাচের টেস্ট সিরিজ, এখন সাধারণত 5 ম্যাচের টেস্ট সিরিজ হয় না, লম্বা সিরিজ। তাই এই টেস্ট ম্যাচে যদি হেরেও যায় এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এবং ইংল্যান্ড ব্যাটারদের কাছেও শিক্ষা থাকবে। আমার আরেকটা কথা বলা, সেটা হচ্ছে যে বেন স্টোকস কেন 6 নম্বরে, মানে কেন এতটা পরে নামবেন? তিনি এত ভালো ব্যাটার এবং আমরা প্রথম ইনিংসেও দেখেছি যে কতটা কন্ট্রোলে তিনি ব্যাটিং করেন। অধিনায়কত্বের চাপ কি রয়েছে তার মধ্যে? অবশ্যই থাকতেই পারে, কারণ ভারতে তিনি এসছেন, ক্যাপ্টেন্সি করছেন, অধিনায়কত্বের একটা চাপ অবশ্যই থাকবে এবং সেই চাপটা নিয়েই খেলতে হয়। এর আগে আমরা দেখেছিলাম যে 90-তে সচিন টেন্ডুলকার অধিনায়কত্বের চাপে সেইভাবে মানে ব্যাট যেভাবে আমরা সচিনকে চিনি সেভাবে হয়তো তিনি ব্যাট করতে পারতেন না, যদিও প্রচুর রান করেছেন, কিন্তু একটা প্রেশার কিন্তু বোঝা যায় যে তিনি যখন ব্যাটিং করতে যেতেন। বেন স্টোকসের ক্ষেত্রে সেটা কিনা আমি বলতে পারবো না, তবে বেন স্টোকস ভীষণ কোয়ালিটি ক্রিকেটার, ফার্স্ট ইনিংসে যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন এবং সুইচ হেটে যে শটটা খেলেছেন জাস্ট অসাধারণ। 55 বল পর একটা বাউন্ডারি তার ব্যাট থেকে আসে এবং কন্ট্রোল না থাকলে হবে না। আজকে কেভিন পিটারসন একটা দারুণ কথা বলেছেন, কাকে নিয়ে বলেছেন? শুভমান গিলকে নিয়ে বলেছেন। শুভমান গিল অলরেডি পোস্টার বয় ইন্ডিয়ান ক্রিকেটের এবং তিনি বলছেন যে শুভমান গিল ভীষণ তাড়াহুড়ো করছেন, মানে টেস্ট ক্রিকেট মানে হচ্ছে টেম্পারামেন্ট, তুমি যদি ধৈর্য দেখাতে না পারো তাহলে টেস্ট ক্রিকেট তোমার জন্য নয়, তাহলে তোমার জন্য T20 ক্রিকেট। ক্লাইভ লয়েড দুদিন আগে কলকাতাতে এসে কয়েকদিন আগে কলকাতায় এসে তিনি বলেই গেছেন যে টেস্ট ক্রিকেট ইজ এক্সামিনেশন, T20 ক্রিকেট ইজ এক্সিবিশন, মানে পরিষ্কার এই একটা সেন্টেন্সের মাধ্যমে তিনি পুরোটা বুঝিয়ে দিয়েছেন। তাই এটাই বলার, শুভমান গিল তোমাকে যদি টেস্ট ক্রিকেট টিকে থাকতে হয় তোমাকে কিন্তু উইকেট আঁকড়ে পড়ে থাকতে হবে। যেভাবে তিনি আউট হলেন তারপরেই কেভিন পিটারসন, যিনি ইংল্যান্ডের অসাধারণ ক্রিকেটার ছিলেন একটা সময়, তিনি পরিষ্কার বলছেন যে আমি শুভমান গিলের ফ্যান। কেভিন পিটারসন বলছেন আমি শুভমান গিলের ফ্যান, তবে আমি চাইবো না যে তিনি এইভাবে সুইসাইড করুক বারবার। তিনি যেভাবে আউট হলেন সেটা জাস্ট সুইসাইডাল, তার কোনো সমস্যা তো ছিল না। আজকে এটা টেস্ট ম্যাচ হচ্ছে, তিনি ডিফেন্সিভ খেলতো, সেক্ষেত্রে টাইম নিত, উইকেট আঁকড়ে পড়ে থাকতো এবং উইকেটে যত তুমি সময় কাটাবে তত কিন্তু মানে তোমার রান করার যে সুযোগটা সেটা আরও বাড়বে। রাহুল দ্রাবিড়, যিনি নাকি ভারতীয় দলের হেড কোচ, এরকম অনেকবার উইকেটে মানে ঘন্টার পর ঘন্টা থেকে কিন্তু রান করেছেন, প্রচুর রান করেছেন। তাই এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে শুভমান গিলের থেকে এবং শুভমান গিল অবশ্যই শিখবেন, এগুলো শিখতে হবে, শুভমান গিলকে শিখতে হবে। এবং অবশ্যই আরও একটা জিনিস বলার, যে যশস্বী জয়সওয়াল, কালকে আমরা দেখেছি যে হায়দ্রাবাদে যশ রাজ করেছে, তবে আজকে কিন্তু খুব দ্রুত তাকে ফিরিয়ে দিয়েছেন জো রুট। তাই এটাও কিন্তু একটা শিক্ষণীয় যে ইনিংসটাকে বিল্ড আপ করা। একটা সময় গ্যারি গার্স্টন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার, তিনি যখন 50 করতেন তারপর থেকে আবার নতুন করে ইনিংস শুরু করতেন, মানে যখন 50 হাফ সেঞ্চুরি হয়ে যেত তখন তিনি ভাবতেন যে আমার স্কোর 0, এখান থেকে আবার শুরু করব। তাই এই রিস্টার্ট করাটা কিন্তু শিখতে হবে ক্রিকেটারদের, ব্যাটারদের, এবং যদি সেটা হয় তাহলে অবশ্যই কিন্তু আগামীতে সুদিন দেখছে ভারতীয় ক্রিকেট বলার অপেক্ষা রাখে না, এই টেস্ট ম্যাচেও জিতছে যদি কোনো অঘটন না ঘটে। তাহলে তুমি সেক্ষেত্রে কি বলছো যে শুভমান গিল তাহলে ধৈর্যহীন বালক?
কি বলবো? ধৈর্য, এখন বয়সটা তো কম, বালকই বললাম ওই জন্য। তোমারও বয়স কম, তোমারও ধৈর্য একটু কম মনে হয়। তবে তোমার তাও ধৈর্য আছে, তুমি বেশ সুন্দর বসে অ্যাঙ্কারিং করছো এখানে। কিন্তু শুভমান গিলকে আরেকটু ধৈর্য ধরে উইকেটে টিকে থাকতে হবে। তাই এটা দেখার যে কতটা তিনি করতে পারেন। যথেষ্ট কোয়ালিটি ক্রিকেটার তিনি, যখন শর্ট করেন, কভার ড্রাইভ হোক, অন ড্রাইভ হোক, শর্ট আর্ম জ্যাব হোক, অসাধারণ লাগে দেখতে। জাস্ট মনে হচ্ছে যেন একটা মানে মুভি দেখছি, হলিউড মুভি দেখছি। তাই সেই দৃশ্যটাই আমরা দেখতে চাইবো শুভমান গিলের ব্যাট থেকে। আর শুভমান গিল সেটা করতে পারবে, শুধু একটু ধৈর্য লাগবে। মানে এই বয়সটা তো একটু এরকম মানে অধৈর্য হয়ে যাওয়ার মতো, কিন্তু শুভমান গিলকে অধৈর্য হলে হবে না, উইকেটে টিকে থেকে ব্যাটিং করতে হবে। কেভিন পিটারসনের এই ক্লিপিংটা, আজকে যে কথাটা তিনি বলছিলেন, সেই ক্লিপিংটা যদি তার মোবাইলে সেভ করে রাখে শুভমান গিল, আগামীতে আরও অনেক বড় ক্রিকেটার হবে। একদমই, আমি তো তোমার দেখে শিখছি ধৈর্য। যাই হোক, তো যেটা জানবো যে এই যে উইকেট, ভারতের উইকেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রেয়স কিন্তু উইকেট 35 রান করে এসে চলে গিয়েছে। অন্যদিকে লোকেশ রাহুল তিনিও কিন্তু 86 রান করে চলে গিয়েছেন। উইকেট ধরে রাখার ক্ষেত্রে, ভারতীয় উইকেটের ক্ষেত্রে কিভাবে দেখছো? উইকেট কিরকম দেখছো? দেখো, উইকেট গতকাল যখন ভারতীয় স্পিনাররা বল করছিল, মনে হচ্ছিল যে মানে সত্যি খুব এই উইকেট মানে প্রথম দিন থেকে এরকম টার্ন করছে, টার্ন অবশ্যই করছে। তবে আজকে কিন্তু অনেকটা উইকেট মনে হচ্ছে যে হ্যাঁ একদমই প্লেয়েবেল, এমন নয় যে খেলা যাবে না। গতকাল অনিল কুম্বলেও একই কথা বলছিলেন যে উইকেটের টার্ন রয়েছে, তবে এমন না যে মানে এখানে পরপর উইকেট পড়তে থাকবে, ম্যাচ দুদিনে শেষ হয়ে যাবে। উইকেট ভালো, ব্যাটিং করার জন্য যথেষ্ট উপযোগী উইকেট, সেটা আমরা দেখেছি অলরেডি যে KL রাহুল এত ভালো ব্যাটিং করেছেন। একই সঙ্গে আজকে অবশ্যই বলতে হবে যে রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাটিং করেছেন, KS ভরত, এই ক্রিকেটারটির কথা অবশ্যই বলতে হবে, KS ভরত ভালো উইকেট কিপিং করেছেন এবং একই সঙ্গে কিন্তু ভালো ব্যাটিং করেছেন। যদিও তিনি আজকে আউট হয়ে গেছেন LBW, কিন্তু মনে হচ্ছিল একটা বড় রান আসতে পারে KS ভরতের তরফ থেকে। শ্রেয়াস আইয়ার ভালো ব্যাটিং করছিলেন। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে যে ভারতীয় ব্যাটারদের তরফ থেকে ভুল শট সিলেকশনের জন্য কিন্তু আউট হয়েছেন। এমন নয় যে খুব ভালো বোলিং হয়েছে তার জন্য আউট হয়েছেন। ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই, গতকাল তুমি যদি দেখো জো রুট যেভাবে আউট হয়েছেন, ভুল শট সিলেকশন। তাই শট যখন কোনো একটা ব্যাটার যখন সিলেক্ট করবে, সেই সময় কিন্তু ঠিক করে নিতে হবে যে এই শটটা কি ঠিক হবে মারা নাকি ভুল হবে। তাই ভুল শট সিলেকশন করে আউট হওয়াটা কিন্তু মানে একদম সুইসাইডাল। তাই এটাই বলার যে উইকেট ঠিকঠাক, তবে তৃতীয় দিনের উইকেট কিন্তু ডিফারেন্ট হবে মনে হচ্ছে, কারণ সেখানে কিন্তু স্পিনাররা ডমিনেট করবে। ভারত 175 রানে এগিয়ে রয়েছে, তাই ইংল্যান্ডের জন্য যথেষ্ট যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। একদমই। এবার যেটা জানতে চাইবো যে যেহেতু বিরাট কোহলি এখন নেই, তো বিরাট কোহলি যেহেতু নেই এবং বিরাটের জায়গায় নামছেন লোকেশ রাহুল, সেক্ষেত্রে লোকেশ রাহুলের ক্ষেত্রে এটা কি একটা বিরাট সুযোগ নয় কি? দেখো, লোকেশ রাহুল যথেষ্ট ভালো ব্যাটার। এর আগেও তুমি যদি দেখো টেস্ট ক্রিকেটে কিন্তু তিনি রান করেছেন। আমরা জানি যে এর সাউথ আফ্রিকা ট্যুরে এর আগে তার 17 রানও রয়েছে। তাই এটাই বলার যে KL রাহুল তার জায়গা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে। হ্যাঁ, তুমি যদি বলো বিরাট কোহলির জায়গা কি সংশয় রয়েছে, টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির জায়গা সংশয় নেই। আমি একটা জাস্ট ঘটনা বলি, 2004 সাল ভারত পাকিস্তান সফরে গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় একটা টেস্ট ম্যাচ খেলতে পারেনি। সেই টেস্ট ম্যাচে যুবরাজ সিং ফাটিয়ে খেলেছে, কিন্তু তারপরে কিন্তু আবার সৌরভের জায়গায় ব্যাক করেছে। তার মানে এটাই হলো যে বিরাট তার জায়গায় প্রত্যাবর্তন করবেন, সেটা যখনই করুক না কেন। সচিন তার জায়গায় প্রত্যাবর্তন করবে, তাদের জন্য মানে তারা অটোমেটিক চয়েস। তবে হ্যাঁ, যদি কোনো ক্রিকেটার ভালো খেলে দেয় তাহলে অবশ্যই সে নজরে চলে আসবে এবং অবশ্যই তাকে নিয়েও কিন্তু ভাবতে থাকবে। মানে সিলেক্টরদের কাজটা আরও একটু কিন্তু কঠিন হয়ে যাবে। তবে KL রাহুল এমনিতেও খেলতো এবং বলেই দেওয়া হয়েছিল যে তিনি খেলবেন ব্যাটার হিসেবে, এবং সেটাই কিন্তু হয়েছে। এবার দেখা যাক যে যদি শ্রেয়াস আইয়ার আজকে একটা 100 রান করতো বা 80-90 রানের একটা ইনিংস খেলতো, তাহলে কিন্তু শ্রেয়াস আইয়ারের কাছে একটা বিরাট সুযোগ হয়ে যেত। তাই এই অপরচুনিটিটা এনক্যাশ করা উচিত ছিল শ্রেয়াস আইয়ারের, কিন্তু শুরু করেও সেটাকে ক্যাপিটালাইজ করতে পারলেন না শ্রেয়াস আইয়ার। আমরা ক্রিকেট থেকে এবার একটু টেনিসে যাই, যেখানে নোভাক জোকোভিচ যিনি আউট হচ্ছেন যখন একটা অনামী প্লেয়ারের হাতে আউট হচ্ছেন, তাহলে কি তুমি বলবে যে তাহলে জোকার যুগের অবসান ঘটছে? কি মনে হয়? বলতে খুব কষ্ট হচ্ছে। নোভাক জোকোভিচ দুরন্ত প্লেয়ার, তবে আজকে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম থেকেই কিন্তু দাপট দেখিয়েছেন সিনার, যিনি তাকে হারিয়েছেন আজকে। এবং নোভাক জোকোভিচ বলতে গেলে একটা কথাই বলবো যে 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন তিনি জিতেছেন, এবং আজকে যেভাবে হারলেন তাতে মনে হচ্ছে বোধহয় সময় শেষ হয়ে এসছে। আমি চাইবো আমার এই ভবিষ্যৎবাণীটা মিথ্যে হোক, কারণ আমি হিউজ ফ্যান নোভাক জোকোভিচের, কিন্তু আজকের খেলাটা সত্যি হতাশ করেছে। প্রথম সেট থেকেই যেন রড লেভার এরিনায় একেবারে মাতিয়ে দিয়েছেন
সিনার, যিনি আজকে হারিয়েছেন নোভাক জোকোভিচকে। এর আগে আমরা দেখেছি উইম্বলডন ফাইনালও ঠিক একই রকম চিত্র, যদিও সেটা অনেক ঘন্টা মানে বেশ অনেকটা সময় ধরে কিন্তু লড়াই হয় যেখানে অ্যালকারেজ জেতে। তবে নোভাক জোকোভিচকে আমরা মিস করছি, মানে সেই স্পার্কটা কোথাও যেন মিসিং। চাইবো খুব তাড়াতাড়ি সার্বিয়ান জোকার তার নিজস্ব ছন্দে ফিরুক, সেটা যে কোনো গ্র্যান্ড স্ল্যামই হোক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো যে একটা জল্পনা তৈরি হয়েছে এবং একটা কিছুটা জটও তৈরি হয়েছে বলা চলে, যে বাংলাদেশের প্রিমিয়ার লিগে শোয়েব মালিককে নিষিদ্ধ করা হয়েছে, কারণটা কি? শোয়েব মালিক এখন ট্রেন্ডিং, সেটা সানিয়া মির্জার জন্য হোক, মানে বিবাহ বিচ্ছেদের জন্য হোক, বা অন্য কোনো ক্রিকেটীয় কারণে হোক, যেটা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিষিদ্ধ মানে বিতাড়িত হয়েছেন শোয়েব মালিক। বিষয়টা যেটা হয়েছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলছিল এবং সেখানে ম্যাচের মধ্যে তামিম ইকবাল তার দলের ক্যাপ্টেন তাকে ওভার দেয় এবং পরপর তিনি 3টে নো বল করেন এবং 3টে নো বল করার পর তামিম ইকবাল নিজে বিরক্তি প্রকাশ করেন এবং নিজে অভিযোগ জানান এবং তারপর এই অভিযোগের জেরে মনে করা হচ্ছে তিনি এটার মানে গড়াপেটার সঙ্গে যুক্ত রয়েছে, কারণ একজন স্পিনার পরপর 3টে নো বল করছে, এটা অবশ্যই সন্দেহজনক। আমি জানি না যে এরপরে অবশ্যই তার ডিটেইলিং হবে এবং অবশ্যই তদন্ত করা হবে, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে যেটা হলো সেটা অবশ্যই মানে দুর্ভাগ্যজনক। শোয়েব মালিক অনেক রান করেছেন, টি-20 প্রথম এশিয়ার টি-20 ক্রিকেটার হিসেবে 13,000 রান করেছেন। তবে যে জিনিসটা ঘটলো মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা আর বরিশালের ম্যাচে, ফরচুন বরিশালের হয়ে খেলেন শোয়েব মালিক, তিনি পরপর 3টি নো বল করেছেন এবং তারপর থেকে তামিম ইকবাল তার দলের অধিনায়ক একদম বিরক্তি প্রকাশ করেছেন এবং একই সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও কিন্তু সন্দেহ করছে যে কিছু না কিছু সামথিং গোয়িং রং, এবং এটা কিন্তু এই জল কিন্তু অনেক দূর করাবে। একদমই, আমরা আলোচনা তো করলামই, তবে স্টেডিয়াম বুলেটিন যতটা জনপ্রিয় এবং স্টেডিয়াম বুলেটিন আমার মনে হয় যে যারা দর্শক রয়েছেন তারা অপেক্ষা করে থাকেন যে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ আজকের দিনের কি গুরুত্বপূর্ণ সেটা আপনাদের জানিয়ে থাকি। এবং আজ প্রজাতন্ত্র দিবস, 75তম প্রজাতন্ত্র দিবস আজকে, এবং সেই সঙ্গে খেলার পাতাটা যদি উল্টে দেখি তাহলে আজকের দিনটা কি উল্লেখযোগ্য জানবো চাই। আজকের দিনে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে দুজনের জন্মদিন। একজন ভীষণ ফেভারিট ছিল আমার একটা সময়, ড্যানিয়েল ভেট্টোরি, নিউজিল্যান্ডের স্পিনার এবং অত্যন্ত ভদ্র ভীষণ সোবার ক্রিকেটার। সেই ড্যানিয়েল ভেট্টোরি আজকে বার্থডে 1979-এ আজকের দিনে জন্মেছিলেন। আর তিনি সোসিওলজি নিয়ে পড়াশোনা করছিলেন, হঠাৎ করেই তার ক্রিকেটার হওয়ার বাসনা এবং তারপর ক্রিকেটার হন এবং সবথেকে মানে নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম বয়সে তার ডেবিউ হয়, আমি যদি ভুল না হই 18 বছর 10 দিনে তার ডেবিউ হয় এবং 21 বছরের মধ্যে 100 উইকেট তিনি কিন্তু নেন। ড্যানিয়েল ভেট্টোরি অবশ্যই তার অবদান যেটা তিনি রেখে গিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটে সেটা ইমেন্স। এবং একই সঙ্গে আরও একজনের কথা বলি, চামিন্ডা ভাস। চামিন্ডা ভাসের কিন্তু আজকে জন্মদিন, 1974-এ আজকের দিনই জন্মেছিলেন চামিন্ডা ভাস। চামিন্ডা ভাসের কথা একটা কথা বলতে হয় যে তার মানে সেই সময় শ্রীলঙ্কার সোনার সময় 96 ওয়ার্ল্ড কাপ যদি বলি, সেই সময় 94, 95, 96 এই সময়টা অর্জুন রানাতুঙ্গা ক্যাপ্টেন, সেই সময়টা একটু ওভারশেডো হয়ে যায় মুথাইয়া মুরলীধরনের জন্য, কারণ সমস্ত লাইমলাইট যেন মুথাইয়া মুরলীধরন কেড়ে নিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও চামিন্ডা ভাস যে অবদান রেখেছেন, যেভাবে তিনি বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন, প্রথম 94, 95-এ ওভারসিজ সিরিজ নেপিয়ারে যদি ভুল না হই শ্রীলঙ্কা জেতে, এবং সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান কিন্তু রেখেছিলেন চামিন্ডা ভাস। একই সঙ্গে বেশ কিছু ভালো ভালো স্পেল মনে পড়ছে, আর তারও আজকে জন্মদিন। স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে ড্যানিয়েল ভেট্টোরি এবং চামিন্ডা ভাস এই দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। একদমই, এবং আজকের দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, অর্থাৎ ছক ভেঙেছিল, এবং সময় তো চলে যায়, কথা থেকে যায় জয়দা, কিন্তু শেষ তো করতেই হচ্ছে। আমি একটা ছক ভাঙবো, যেহেতু আমি শুরুটা করেছিলাম, শেষটা তুমি করবে। একেবারেই। আর প্রথমত যে আজকে সুদীপ্ত স্টেডিয়াম বুলেটিনের অ্যাঙ্কারিং করলো, অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। আর এটাও কন্টিনিউ, বিনয় না বিনয় না, একদম আমি স্ট্রেট কাট বলি, একদম স্ট্রেট কাট বলছি যে খুব ভালো। তার আপনারা বলুন, আপনারা কমেন্ট বক্সে লিখুন কীরকম করেছে। এই ধারাটা চলতে থাকবে। আর একই সঙ্গে এটাও বলছি যে আপনারা স্টেডিয়াম বুলেটিন দেখেন এবং আপনারা জনপ্রিয় করেছেন, এত ভালোবাসা পেয়েছি, এইভাবেই ভালোবাসা দিতে থাকুন। আর চমক নিয়ে, ইন্টারভিউ নিয়ে, অলরেডি ইংল্যান্ড সিরিজের আগে আমরা এক্সক্লুসিভ দিলীপ ভেঙ্কসরকার নিয়ে এসেছি, কার্সন ঘাউরি নিয়ে এসেছি, আরও চমক কিন্তু থাকবে, গ্রাউন্ড জিরো রিপোর্টিংও থাকবে এই ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজেই। তাই চোখ রাখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিনে। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই কলকাতা টিভি অনলাইনে লগ ইন হতে হবে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টার রয়েছেই, সেখানেও উঁকি মারতে ভুলবেন না।